সংস্থাটি অকার্যকর হয়ে গেছে। সংস্থাটি পশ্চিমা বিশ্বের পকেটে চলে গেছে। নিরাপত্তা পরিষদে 15টি দেশের মধ্যে একটি মাত্র দেশ ছাড়া সবাই এই প্রস্তাব সমর্থন দিয়েছে। 14 দেশ বলছে হ্যাঁ খুব ভালো প্রস্তাব, ইমিডিয়েটলি সিজফায়ার হওয়া উচিত। সেখানে একটি মাত্র দেশ মার্কিন যুক্তরাষ্ট্র বলছে না, আমরা সম্মত নই, এবং সে না বলার কারণে প্রস্তাবটি বাতিল হয়ে গেল। আমরা এখন দেখছি চায়না আরেকটি নতুন সুপার পাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে না। এটি কি কোনো ভবিষ্যৎ আছে আগামীতে, নাকি আমরা দেখব একটি মাল্টিল্যাটারাল সংস্থা তৈরি হচ্ছে যেখানে যারা এতদিন বঞ্চিত ছিলেন সেখানে যেয়ে যোগ দিচ্ছেন এবং আস্থা অনেকে হারিয়ে ফেলেছেন ইউনাইটেড নেশনস এবং ইউনাইটেড স্টেটসের কাছ থেকে? 5টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, আজকে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইউকে এবং চায়না, এদের যে কোনো একটি দেশ না বললেই যে কোনো প্রস্তাব বাতিল হয়ে যাবে। ইউএন এর কোনো ক্ষমতাই না। এবং আপনি যদি দেখেন ইউএন থেকে যে বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে জেনোসাইডের, সেটা আমেরিকা মানে কোনো ধর্তব্যের মধ্যেই নিচ্ছে। ইউএন এর 80তম অ্যানিভার্সারি, অনেকেই বলছেন সংস্থাটি অকার্যকর হয়ে গেছে। সংস্থাটি পশ্চিমা বিশ্বের পকেটে চলে গেছে বা শুরু থেকেই আছে, অনেকে বলে থাকেন। কিন্তু অনেকে বলেন এটির গুরুত্ব অপরিসীম। কেন? ধন্যবাদ হাবিব ভাই। আসসালামু আলাইকুম। হাবিব ভাই, জাতিসংঘ যদি আজকে বাদ দেওয়া হয়, আমাদের আগামীকাল ঠিক জাতিসংঘের মধ্যে আর একটা সংগঠন করতে হবে এই কাজগুলি করবার জন্যই। জাতিসংঘ এতটাই অপরিহার্য, কারণ জাতিসংঘ একমাত্র সংস্থা যা আমাদের সবাইকে একসাথে একই সূত্রে গাঁথে। আমরা যে বিশ্বে বাস করি সেই বিশ্বে আমাদের সমস্যাগুলি একক সমস্যা নয়, আমি এক সমাধান করতে পারবো না। আমরা বলি প্রবলেমস উইদাউট পাসপোর্টস, প্রবলেমস উইদাউট বর্ডার্স। যেমন ধরো এইডস, মনে করে যে ক্লাইমেট চেঞ্জ, ম্যালেরিয়া, যে কোনো রকমের কমিউনিকেবল ডিজিজ, মধ্যপ্রাচ্যে যুদ্ধ হচ্ছে, যুদ্ধে হাজার হাজার উদ্বাস্তু তৈরি হচ্ছে, আফ্রিকাতে কঙ্গোতে অথবা সুদানে দুর্ভিক্ষে লোক মারা যাচ্ছে, কে সাহায্য করবে, কে পাশে দাঁড়াবে? এই জন্য প্রয়োজন সমস্ত বিশ্বের শক্তিকে এক করা। দ্যাট ওয়াজ দ্য আইডিয়া বিহাইন্ড ইউনাইটেড নেশন। আসলে সবাই মিলে আমরা বিশ্বটাকে সুন্দর করে গড়ি, এবং এই কাজে হাত লাগিয়েছিল কে? পুরো 3টি শক্তি: মার্কিন যুক্তরাষ্ট্র, প্রেসিডেন্ট রুজভেল্ট, যুক্তরাজ্য বা ইউকে, চার্চিল, এবং রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়নের স্ট্যালিন। এই 3 জনের কমন ভিশনের ট্রান্সলেশন হচ্ছে জাতিসংঘ। কিন্তু সংঘটি গোড়া থেকেই খোঁড়া ছিল। গোড়া থেকে এটা এমন ভাবে গড়া হয় যাতে করে এটি স্বাধীনভাবে কাজ না করতে পারে, যাতে করে কোনোভাবে এই যে মূল শক্তি 3টে শক্তির কথা বললাম আমরা, এদের নেতৃত্ব কোনোভাবে খর্ব না করা হয়। সে কারণে সেটা যুক্ত করা হয় কি? ভিটো ব্যবস্থা। একটি দেশ, এই পাঁচটি দেশ আমাদের ভিটো ব্যবস্থার মধ্যে আছে। এই 5টি দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, আজকে রাশিয়া, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন, ফ্রান্স, ইউকে এবং চায়না, এদের যে কোনো একটি দেশ না বললেই যে কোনো প্রস্তাব বাতিল হয়ে যাবে। তার মানে এই দেশগুলির স্বার্থ রক্ষা হয় না এমন কোনো প্রস্তাব কোনোভাবে গৃহীত হবে না। অন্য কথায়, শুরু থেকেই এই সংস্থাটি এই 5 জনের বা সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী দেশগুলির নিয়ন্ত্রণের মধ্যে রেখে দেওয়া হলো। আমরা এখন কি দেখি? এই একটু আগে আপনি কথা বললেন গাজা নিয়ে। গাজায় একটা অভাবিত গণহত্যা চলছে। 2 দিন আগে দেখেছি আমরা, জাতিসংঘ ইনকোয়ারি কমিশন সর্বসম্মতিক্রমে বলেছে গাজায় যা হচ্ছে তা একটা জেনোসাইড। এর আগে আইসিসি এবং আন্তর্জাতিক আদালত উভয়ই বলেছে গাজার যা ঘটছে তা একটা গণহত্যা। 2 দিন আগে জাতিসংঘে 6ষ্ঠবারের মতো প্রস্তাব উঠেছে নিঃশর্তভাবে গাজায় সিজফায়ার করতে হবে, আনকন্ডিশনাল সিজফায়ারের কথা এবং সাইজফায়ারের কথা। 15টি দেশ, আমাদের নিরাপত্তা পরিষদে 15টি দেশের মধ্যে একটি মাত্র দেশ ছাড়া সবাই এই প্রস্তাব সমর্থন দিয়েছে। 14 দেশ বলছে হ্যাঁ খুব ভালো প্রস্তাব, ইমিডিয়েটলি সিজফায়ার হওয়া উচিত। সেখানে একটি মাত্র দেশ, মার্কিন যুক্তরাষ্ট্র বলছে না, আমরা সম্মত নই, এবং সে না বলার কারণে প্রস্তাবটি বাতিল হয়ে গেল। অন্য কথায়, এই সংগঠনটি স্বাধীন নয়, এই সংগঠনটি স্বাধীনভাবে কাজ করার ক্ষমতা রাখে না। একটি মাত্র দেশ না বললে সবাই যেখানে হা বলছে, প্রস্তাবটি না হয়ে গেল। ইট ইজ নট ডেমোক্রেটিক। তার চেয়ে বড় কথা, এই 5 জন হচ্ছে কি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য, স্থায়ী সদস্য।
বাকি 10 জন অস্থায়ী সদস্য, কেমন, নন পার্মানেন্ট মেম্বার্স। এবার লক্ষ্য করে দেখবেন যে 5 জন হচ্ছে কিরকম, ইউরোপ থেকে 3 জন, 3টি দেশ ইউরোপ থেকে, নর্থ আমেরিকা থেকে একটি, চায়না টোকেন একটা মেম্বার। তখন চায়না তো আগে এই চায়না ছিল না। আফ্রিকা নেই, আরব দেশ নেই, ল্যাটিন আমেরিকা নেই। সারা বিশ্ব যে বদলে গেছে, বিশ্বের যে ভারসাম্য বদলে গেছে, এখন শুধুমাত্র এই পশ্চিমা দেশগুলি যারা এক সময়, তখনকার সময় আমরা বলছি কবে কথা, 1945, এটা ছিল কলোনিয়াল পাওয়ার্স, সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করতো। এখন তো তা নয়। তখন বিশ্ব ছিল রাফলি অ্যাবাউট 40 কান্ট্রিজ। এখন বিশ্বে এই জাতিসংঘের মেম্বার 193। আফ্রিকান কান্ট্রি কোথায়, ল্যাটিন আমেরিকান, আরব কান্ট্রিগুলি কোথায়, ভারত কোথায়, সাউথ আফ্রিকা কোথায়, নেই। ফলে এই সংগঠনটি গোড়া থেকেই গঠনগতভাবে স্ট্রাকচারালি ডিফেক্টিভ, কেমন। কিন্তু এর প্রয়োজনীয়তা অস্বীকার করার কোনো উপায় নেই। আমি যেটাকে বললাম, আমাদের কমন প্রবলেম গুলি সলভ করবো কি? যেমন ধরা যাক যুদ্ধ, আমি ধরি ইরাকের কথা বলি। ইরাকে আমেরিকা বললো মানে ওপেন দ্য মাস ডিস্ট্রাকশন, তারা খোঁজ করতে আমাকে ইরাক আক্রমণ করতে হবে, আক্রমণ করলো। তারপরে কি ঘটলো? মহাবিপর্যয়, মহাপ্রলয়, লক্ষ লক্ষ লোক গৃহচ্যুত হলো, পালাচ্ছে তারা ঘর ছেড়ে। এদের কে খাওয়াবে, কে আশ্রয় দেবে? এই উদ্বাস্তু হলো, কয়েক লক্ষ উদ্বাস্তু পালিয়ে গেল লেবাননে, পালিয়ে গেল টার্কিতে, সিরিয়াতে। এদের কে খাওয়াবে? এদের খাওয়া পড়া করার জন্য একটা সংগঠন প্রয়োজন। আমাদের রেড ক্রস আছে, রেড ক্রস খুব ক্ষুদ্র, রেড ক্রস গ্লোবাল বটে কিন্তু কম্পারেবল না জাতিসংঘের সাথে। উই নিড এ বডি লাইক দ্য ইউএন, যে কিনা আমাদের এই মানবিক সংকটগুলিকে হ্যান্ড করতে পারবে। যেমন ধরা যাক এখন উদ্বাস্তু সমস্যা বিশাল আকার ধারণ করেছে কোথায়? গাজাতে। গাজাতে প্রায় 2.5 মিলিয়ন লোক, 25 লক্ষ লোক উদ্বাস্তু, খাবার নেই, পানি নেই, ওষুধ নেই। কে সাহায্য করবে? সাহায্য করার জন্য প্রয়োজন জাতিসংঘের মধ্যে একটা বড় সমস্যা, যে খাবারগুলি পৌঁছে দেবে এদের কাছে। সেজন্যই আমাদের জাতিসংঘ প্রয়োজন। কিন্তু সমস্যা হচ্ছে কোথায়? জাতিসংঘের মূল কাজ হচ্ছে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। সেইখানটাতে জাতিসংঘ ব্যর্থ হচ্ছে। যেমন গাজায় যে যুদ্ধ হচ্ছে, সেখানে জাতিসংঘ কোনো ফ্যাক্টরি না, জাতিসংঘ কোনো ভয়েস সেখানে নেই। ভয়েস কার আছে? একমাত্র ভয়েস আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। সে হা বললে হা, না বললে না। ফলে আমি আবারও বলি, সংগঠনটি অত্যন্ত জরুরি। এমন সরকার দরকার আমাদের, এমন সংগঠন দরকার আমাদের, কিন্তু এটাকে কার্যকরী হতে হবে। এবং কার্যকরী না করবার জন্য সকল ব্যবস্থা ফ্রম ডে ওয়ান করে রাখা হয়েছে। ধন্যবাদ আপনাকে। মেহনাজ মোমেন, আপনার কাছে যাব। আমরা শুনলাম যে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংস্থা হতে পারত। কেন বলছে এটা হয়নি? কারণ শুরুতেই গোড়ায় গলদ, যেটি আমরা বলে থাকি, এমনভাবে এটি তৈরি করা হয়েছে যাতে যেই বাস্তবতা ছিল সেই বাস্তবতারও পরিবর্তন ঘটে গেছে। আর এখন ইউনিপোলারের জায়গায় মাল্টিপোলারের দিকে আমরা যাচ্ছি। চায়না আসছে, রাশিয়া আছে আগে থেকে, যদিও চায়না আমি বলবো অনেক অনেক শক্তিশালী এখন রাশিয়ার তুলনায়, অর্থনৈতিকভাবেও সামরিকভাবেও, এবং আমি মনে করি যে রাজনৈতিক প্রভাব বিস্তারেও তারা বেশ এগিয়ে আছেন। হ্যাঁ, এই যে অবস্থাতে অনেকেই মনে করেন যে ইউএন অকার্যকর করার 1 নাম্বার শত্রু বা প্রথম কারণ হচ্ছে ইউনাইটেড স্টেটস, আমেরিকা। আমরা শুনলাম হাসান ফেরদৌসের কাছ থেকে যে এই যে গাজায় যে জিনিসটি এখন যে মানে জেনোসাইড চলছে, এখন তাদেরকে কে খাদ্য দিবে, বস্ত্র দিবে, থাকার জায়গা দিবে, পানি মানে খাবার পানি পান করার মতো অবস্থায় তারা নেই। কিন্তু এই জিনিসটা, এই যে সিচুয়েশনটা, জেনোসাইড যে তৈরি করেছে, অনেকেই মনে করে থাকেন যে ইউনাইটেড স্টেটস বা ইটসেলফ, তারাই প্ল্যান করেছেন, তারাই এক্সিকিউশন করছেন, এবং বড় কথা হচ্ছে তারা হতে দিচ্ছেন। তাহলে এটি আসলে কেন অকার্যকর হবে না, কেন মানুষ এটির উপর থেকে আস্থা হারাবে না, এটি একটি ব্যাপার। এবং আমরা এখন দেখছি ব্রিক্স হয়েছে, আমরা এখন দেখছি চায়না আরেকটি নতুন সুপার পাওয়ার পর্যায়ে পৌঁছে গেছে না। এটি কি কোনো ভবিষ্যৎ আছে আগামীতে, নাকি আমরা দেখব একটি মাল্টিল্যাটারাল সংস্থা তৈরি হচ্ছে, যেখানে যারা এতদিন বঞ্চিত ছিলেন সেখানে যেয়ে যোগ দিচ্ছেন, এবং আস্থা অনেকে হারিয়ে ফেলেছেন ইউনাইটেড নেশনস এবং ইউনাইটেড স্টেটসের কাছ থেকে? শুনবো আপনার কাছে। আপনি মনে হয় ঠিক আছে, ঠিক আছে। হাসান ফেরদৌস এমন সুন্দর করে সমস্ত আপনি একটু পিছনে, প্লিজ একটু পিছনে চলে যাবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। হ্যাঁ, উনি এমন সুন্দর করে সমস্ত ব্যাপারটাকে সামারাইজ করেছেন, আমি ওনার সাথে একমত। আমি খালি কয়েকটা জিনিস এটার সাথে আমি অ্যাড করছি, যেটা উনার
যুক্তিগুলোকে বা আমাদের দুজনের যুক্তিগুলোকে আরো স্ট্রেনদেন করবে। এক নম্বর কথা, আমি একেবারেই একমত যে আমেরিকা প্রথম থেকেই আপনার ইউএনএ এমন ভাবে প্রভাব বিস্তার করেছে যে কোনো পলিসি যেটা আমেরিকার বিপক্ষে যায় সেটা নেওয়া সম্ভব ছিল না। কিন্তু তারপরেও সেখানে কিন্তু একটা আপনার কি বলবো মানে একটা প্রচেষ্টা ছিল ইউএন কে এমন ভাবে আপনার গ্লোবালি প্রেজেন্ট করা যে অ্যাজ ইফ ইউএন আনবায়াসড। আমরা সবাই জানতাম সেটা সত্যি না। ইভেন ইরাক যুদ্ধের কথা যেটা হাসান ফেরদৌস বললেন, ওই সময়ও কিন্তু ইউএন এ গিয়ে যেটা যতই সুপারফিশিয়াল লেভেলের হোক না কেন, মানে একটা আপনার প্রেজেন্টেশন করে তাদের একটা ভ্যালিডেশন চাওয়া হয়েছে। কিন্তু এখন যে জিনিসটা হচ্ছে, এখন তো ইউএন একদমই মানে এই মেসেজটা হচ্ছে যে ইউএন আসলে কোনো মানে ইউএন এর কোনো ক্ষমতাই না। এবং আপনি যদি দেখেন ইউএন থেকে যে বিভিন্ন ধরনের রিপোর্ট আসছে জেনোসাইডের, সেটা আমেরিকা মানে কোনো ধর্তব্যের মধ্যেই নিচ্ছে। তো ইউএন কে যত আপনার এভাবে করে আপনার ক্ষমতা উইক করবে, আমেরিকারও কিন্তু এটার জন্য একটা প্রাইস পে করতে হবে। কারণ ইউএন আমেরিকার অনেকটা ভেহিকল ছিল যেটা দিয়ে অনেক দেশে আপনার সফট পাওয়ার, অনেক ধরনের কালচারাল ইনফ্লুয়েন্স, পলিটিক্যাল ইনফ্লুয়েন্স করতে পেরেছে। কিন্তু ইউএন কে এমন ভাবে ব্যবহার করছে এখন কিন্তু এটা আর কোথাও গ্রহণযোগ্যতা থাকবে না। এবং আমি অবশ্যই একমত যে কোনো না কোনো আপনার অর্গানাইজেশন লাগবে, গ্লোবাল অর্গানাইজেশন। কিন্তু সেই গ্লোবাল অর্গানাইজেশনকে এখন অনেক আপনার ইকুইটেবল হতে হবে। এখন আপনি যে কথাটা বলছেন অন্যান্য দেশের কথা, ব্রিক্স এর কথা, আমরা কিন্তু এই যে মাল্টিপোলার ওয়ার্ল্ড যে শুরু হয়ে গেছে সেটার আমরা নানা ধরনের আমরা ইঙ্গিত দেখতে পাচ্ছি। যেমন আমি তো টেক্সাসে, আমার এখানে আমি যে শহরটাতে থাকি লারেডো, এটা হচ্ছে লার্জেস্ট ইনল্যান্ড পোর্ট অফ দ্য কান্ট্রি। তো এখান থেকে আমরা সবসময় এয়ার পলিউশনের কমপ্লেইন করি, কারণ অনেক ট্রাক এই পথ দিয়ে এখান থেকেই আপনার মেক্সিকো থেকে কানাডা যায়, এই লারেডো উপর দিয়ে যায়। এখন কিন্তু প্রথমবারের মতো আপনার মেক্সিকো আর কানাডা তারা এমন ভাবে ট্রেড করবে, তার আমেরিকাকে যতটা পারে অ্যাভয়েড করে। হ্যাঁ, তো সেটার কিন্তু একটা ভীষণ বড় আপনার ইম্প্যাক্ট করবে আমেরিকার ইকোনমিতে, টেক্সাসের ইকোনমিতে। পুরোপুরি হয়তো অ্যাভয়েড করতে পারবে না, তারপরও তারা অনেক কিছু তাদের ট্রেড রিলেশন অনেক আপনার স্ট্রেনথেন করেছে আমেরিকাকে অ্যাভয়েড করে। হ্যাঁ, এবং আমরা দেখছি অন্যান্য ছোটখাটো দেশ, এমনকি আমাদের মতো দেশও, আমরা সবাই খুঁজছে যে আমেরিকার তো ইকোনমি সবচেয়ে বড় ইকোনমি, কিন্তু এটাকে বাদ দেওয়া সম্ভব না, কিন্তু অল্টারনেট কি আছে। যেমন আমরা আপনার বুর্কিনা ফাসো থেকে কটন আনছি, তারপর চায়না আপনার ব্রাজিল থেকে এগ্রিকালচার প্রোডাক্ট নিচ্ছে। তো আস্তে আস্তে এটা একদিনে হবে না, কিন্তু আস্তে আস্তে সমস্ত দেশই আপনার মানে বের করে ফেলবে যে কোথা থেকে আমেরিকার ইকোনমিকে পুরোপুরি বাদ না দিলেও আমেরিকার ইকোনমির উপর যে নির্ভরশীলতা সেটা অনেকখানি কমে আসবে। তো তখন কিন্তু এই যে বিভিন্ন ধরনের ভেহিকল, শুধু যে ইউএন তা না, আইএমএফ, এগুলো অনেক কিছু দিয়ে আমেরিকা বিশেষ করে আমাদের মতো ধরেন গরিব দেশ বা পৃথিবীর অন্য উন্নয়নশীল দেশের উপর আপনার একটা চাপ সৃষ্টি করতো, সেটা কিন্তু আর করতে পারবে না। আমার কাছে মনে হয় যদিও যুদ্ধের অবস্থাগুলো খুবই খুবই দুর্ভাগ্যজনক এবং এটার থেকে উত্তরণের আমি এই মুহূর্তে কোনো আশা দেখছি না, কারণ যেভাবে করে মানুষ মারা হচ্ছে, যে নৃশংস ভাবে, আমি কোনো এটার মধ্যে আমি কোনো পজিটিভ দেখতে পাচ্ছি না। কিন্তু ইভেন্চুয়ালি অ্যাটলিস্ট ট্রেডের দিক থেকে, পৃথিবীর পাওয়ার ব্যালেন্সের দিক থেকে, এইখানে যে আমেরিকার যে একচ্ছত্র আধিপত্য 1990s থেকে আমেরিকা যেটা আপনার করে আসছে, বিস্তার করে আসছে, সেটার দিন কিন্তু আমার মনে হয় শেষ হয়ে গেছে এবং সেটার আমরা কিন্তু নানা ধরনের ইঙ্গিত আমরা দেখতে পাচ্ছি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।